ডেঙ্গুর কারণেও কি লকডাউন হতে পারে? টেকনিক্যালি ইয়েস। প্র্যাকটিক্যালি হবে কি না সেটা জনতার মানসিকতা এবং আন্তর্জাতিক প্রভু যারা এই প্যান্ডেমিককে প্রমোট করছে তাদের আত্মবিশ্বাস ইত্যাদির ওপরে নির্ভর করবে। তবে টেকনিক্যালি ইয়েস। কেন টেকনিক্যালি ইয়েস? এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্যই এই ভিডিওটি শুনবেন এবং ছড়িয়ে দেবেন, মানসিক প্রস্তুতি রাখবেন যাতে করে এই টেকনিক্যালি ইয়েস ব্যাপারটাকে ওরা প্র্যাকটিক্যালি ইয়েস না করতে পারে। প্রথমেই আমরা বুঝে নেব যে এই আহামরির সময়, করোনা আহামরির সময় বা মহামারী, অতিমারী, যে নামেই আপনি ডাকুন, আমি আহামরি বলি, সময় লকডাউন কেন করা হলো? উত্তরটা খুব সহজ। উপসর্গহীন করোনা, উপসর্গহীন কীরকম? ধরুন যখন টেস্ট করা হচ্ছিল, তাই তো, আরটিপিসিআর টেস্ট আপনারা জানেন, তো তাতে করে যখন যারা অসুস্থ যাদের পজিটিভ হচ্ছিল বা যাদের আইসোলেট করা হচ্ছিল বা যাদের হসপিটালে ভর্তি করা হচ্ছিল, একটা পার্সেন্টেজ আর কি, যা পয়েন্টে আসে, তো তাদেরকে বাইরে বেরোনো বন্ধ করলেই, মানে তাদের বাইরে বেরোনো বন্ধ করলেই তো লকডাউনের প্রয়োজন পড়তো না। পড়তো কি? কারণ যারা পজিটিভ এবং যাদের চিকিৎসা চলছে তারা তো এমনিতেই চিকিৎসা চলছে, যেহেতু আমি ধরেই নিলাম যে একদম মেন স্ট্রিম মিডিয়া এবং ওদের বিজ্ঞান ঠিকঠাক বলেছে যে করোনার কারণে তারা অসুস্থ এবং তারা এই কারণেই তাদের চিকিৎসা চলছে, ধরে নিলাম, মেনে নিলাম। তাহলে সেই মানুষগুলোকে বাইরে বেরোনো, এমনিতেই তো 14 দিনের কোয়ারেন্টাইন ছিল আপনারা জানেন, এবং যাদের হাসপাতালে চিকিৎসা চলছে তাদের তো বেরোনোর কোনো প্রশ্নই নেই, তাই তো? তাহলে কেন লকডাউন করা হলো? এই প্রশ্নটার উত্তর যদি পেয়ে যান তবেই আপনারা সহজেই বুঝতে পারবেন আমি কী বলতে চাইছি, এবং ডেঙ্গুর ক্ষেত্রেও কেন লকডাউন হওয়ার একটা গ্রাউন্ড ওরা আগে থেকে সাজিয়ে রেখেছে, তৈরি করে রেখেছে, টেকনিক্যালি ইয়েস করে রেখেছে। কি? উপসর্গহীন বা অ্যাসিমটোমেটিক করোনা, তাই তো, যেটা আপনারা জানেন। তাহলে ওই লোকগুলো যাদেরকে পজিটিভ বলা হলো এবং যাদের চিকিৎসা চলছে তাদেরকে গৃহবন্দী, তারা এমনিতেই গৃহবন্দী ছিলেন, গৃহবন্দী করলেই তো লকডাউনের প্রয়োজন পড়তো না। তাহলে কেন লকডাউন করা হলো? সবাইকেই কেন স্টে হোম, স্টে সেফ করতে বলা হলো? যানবাহন কেন বন্ধ করা হলো? স্কুল কলেজ কেন বন্ধ করা হলো? ওই যে উপসর্গহীন বা অ্যাসিমটোমেটিক করোনা, যেটা বলা হলো, আমাদের মিডিয়ার মাধ্যমে জানানো হলো, অর্থাৎ যার কোনো উপসর্গ নেই। সবার তো আর টেস্ট করা যাচ্ছে না, সবাই তো আর টেস্ট করছেন না, এরকম কোটি কোটি মানুষ আছে, সবাই তো আর টেস্ট করছেন না, এবং কারো কোনো উপসর্গ নেই বলেই তারা টেস্ট করছেন না। হাঁচি নেই, কাশি নেই, জ্বর নেই, কিছু নেই, কিন্তু করোনা আছে, তাদের মধ্যে আছে। আর এই উপসর্গহীন মানুষেরা তারা ছড়াতে পারে, স্প্রেড করতে পারে। ওই যে গরিব মানুষ যাদের এসব হয় না, সেই সময় যারা সবজি বিক্রি করছিলেন, মাছ বিক্রি করছিলেন, অনেকে নির্ধারিত সময়ের বাইরে ঠেলা নিয়ে বেরোচ্ছিলেন, তাদেরকে এই ভদ্রলোক শ্রেণী, মানে আমি যাদের ভদ্রলোক বলি, তারা কিভাবে দাগিয়ে দিয়েছিলেন, এবং মিডিয়া কি একটি শব্দও আবিষ্কার করে ফেলেছিল, কি বলুন তো? সুপার স্প্রেডার। হ্যাঁ, অর্থাৎ এদের কোনো উপসর্গ নেই, এরা সুস্থই, কিন্তু ওই যে ভেতরে ভেতরে আছে, জানতে পারো না, সেইটাকেই ওরা স্প্রেড করছিল। এই কারণেই ওরা লকডাউন করার একটা গ্রাউন্ড, বিজ্ঞানসম্মত, কোট আনকোট বিজ্ঞানসম্মত গ্রাউন্ড ওরা তৈরি করে ফেলেছিল, করার পরে ওরা কাজে নেমেছিল।
তো এই যে উপসর্গহীন রোগ, অর্থাৎ আপনার কোনো উপসর্গ নেই, সিমটমস নেই, দিব্যি সুস্থ আছেন, মাঠে ঘাটে কাজ করছেন, যারা কৃষক, যারা কর্মচারী অফিস আদালতে যাচ্ছেন, এমনকি প্রেমিকা এবং তার সহধর্মিণী সময় সুযোগ মতো তাদেরকে আদর টাদরও করছেন, মানে অর্থাৎ শারীরিকভাবে কোনো রকম কাজে আপনি অক্ষম নন, আপনি সমস্ত অ্যাক্টিভিটিসই চালিয়ে যেতে পারছেন, তাই তো? কিন্তু আপনি রোগী, উপসর্গহীন রোগী। এই যে ব্যাপারটা আমরা খুব বেশি করে জানতে পারলাম, একদম অনেকেই প্রথম জানতে পারলেন এরকম একটা ঘটনা আছে, হয়, এবং সেটা কখন? এই আহামরির সময় আমরা জানতে পারলাম, তাই তো? বেশ, কিন্তু এইটা কি শুধুমাত্র এই করোনার ক্ষেত্রেই এটা প্রযোজ্য? এর আগে কখনো এই শব্দটি, মানে অ্যাসিমটোমেটিক পেশেন্ট, এই শব্দটি কি আগে কখনো ব্যবহার করা হয়নি? আলবাত হয়েছে, এবং সেই ইতিহাস জানবার জন্য আসুন আমরা একটু পিছিয়ে যাই। আমাদের পোলিওতে ফিরতে হবে, তাই তো? পোলিওতে ফিরতে হবে। হ্যাঁ, পোলিও ভাইরাস, এটা নাকি হাজার হাজার বছর ধরে হতো, মানুষ জানতে পারতো না কেন হচ্ছে, কতজনের হয়েছে, কত লাখ শিশু মারা গেছে, বা এগুলোর কোনো তথ্য নেই, কিন্তু ওরা বলেছে হাজার হাজার বছর ধরে হতো, কিন্তু মানুষ জানতে পারেনি। অবশ্যই অজানা থাকাটা ঠিক নয় না, জানতে হবে, বুঝতে হবে, তাই না? ওই যে দেখবো এবার জগৎটাকে, তো সেরকমভাবে তারা কাজে নেমে পড়লেন, জানতে হবে, তাই তো? বেশ, তো সেই পদক্ষেপ হিসেবে 1840 খ্রিস্টাব্দে ইহুদি বিজ্ঞানী ইয়াকব হেইন, তিনি প্রথম জানালেন যে একটা ভাইরাস আছে, যে ভাইরাসটা এই পোলিও সৃষ্টি করে। বেশ ভালো কথা, তিনি জানালেন। তো তারপরে জোর কদমে কাজ শুরু হলো। পরবর্তী পদক্ষেপ আমরা কি দেখলাম? 1909 খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ডস্টেনার, তিনি প্রথম এই ভাইরাসটিকে আইসোলেট করলেন কোচেস পস্টুলেট অনুসারে। বিখ্যাত বিজ্ঞানী রবার্ট কোচ বা রবার্ট ককও কেউ কেউ বলেন, ব্রিটিশ উচ্চারণে দুটোই প্রচলিত, কিন্তু প্রকৃত উচ্চারণ রবার্ট ক। তো সেই জার্মান বিজ্ঞানী, তার একটা আবিষ্কার আছে এই রোগ নির্ণয়, ক্লিনিক্যাল যে ডায়াগনস্টিক্সের ক্ষেত্রে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হতো, এখন অবশ্য আর মানা হয় না। তো সেটা কি, সেই সম্পর্কে আমি বিস্তারিত লিখেছি অমৃতস্য পুত্রা 2য় খণ্ডে, একেবারে স্টেপ বাই স্টেপ। এখানে সংক্ষেপে বলছে, কোনো একটি জীবাণু বা প্যাথোজেন, সে ভাইরাস হতে পারে বা ব্যাকটেরিয়া হতে পারে, সে রোগ সৃষ্টি করতে পারছে কি না, মানে পারে কি না, সেটাকে জানার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে এই ইনফেক্টেড সেল থেকে, অর্থাৎ কোনো অসুস্থ মানুষ বা রোগী, তার সেল থেকে এই ভাইরাসটিকে আউট করা বা এই প্যাথোজেনটিকে বের করে নিয়ে আইসোলেট করা, তারপরে সেটাকে পিওর কালচার করে নেওয়া। কালচার করে, এটা আপনারা জানেন সেল কালচার বলে, কালচার করে নিয়ে সুস্থ সাসেপ্টেবল কোনো মানুষের মধ্যে এইটা প্রবেশ করানো, এবং প্রবেশ করিয়ে দেখা যে তিনি এই রোগে আক্রান্ত, বা এই ভাইরাসটি বা ব্যাকটেরিয়াটি তার শরীরে কোনো প্রভাব ফেলতে পারছে কি না। এই প্রসেসটিকেই সংক্ষেপে কোচেস পস্টুলেট বলা হয়। তো যাই হোক, তো সেই অনুসারে 1909 খ্রিস্টাব্দে এটিকে আইসোলেট করা হলো বলে দাবি করা হলো। কার্ল ল্যান্ডস্টেনার এবং আরও একজন, এই মুহূর্তে তার নামটি আমার মনে পড়ছে না। তাহলে কি হলো? এবার জোর কদমে অমৃত তৈরি বা ভ্যাকসিন তৈরির কর্মসূচি শুরু হয়ে গেল। ও হতেই হবে, তাই না? মানুষকে তো রোগমুক্ত করতে হবে, ওরা আমাদের জন্য, আমাদের সুস্থতার জন্য তো ওরা ভাবে না, ভাবতেই তো হবে মানুষের জন্য তো মানুষই ভাববে, এটাই তো স্বাভাবিক। তো সেই উদ্দেশ্যে উঠে পড়ে লাগা হলো, এবং 1955 খ্রিস্টাব্দে আমরা দেখতে পেলাম জোনাস সাল্ক তার আবিষ্কৃত ভ্যাকসিন, যেটা
আইপিভি বলা হয়, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বা পোলিও ভাইরাস ভ্যাকসিন, যেটা আবিষ্কার করলেন এবং সেটা দেওয়া শুরু হলো শিশুদেরকে দেওয়া শুরু হলো পোলিও মুক্ত পৃথিবীর লক্ষ্যে। বেশ ভালো কথা। তারও পরে 1961 খ্রিস্টাব্দে দেওয়া হলো, ওপিভি আবিষ্কৃত হলো, ওরাল পোলিও ভ্যাকসিন যাকে বলা হয়, অর্থাৎ মুখে দেওয়া হয়, মানে খাওয়ানো হয়, যেটা প্রথম বিশ্ব আমেরিকা তথা প্রথম বিশ্বে বহু আগেই নিষিদ্ধ হয়েছে, ব্যান্ড হয়েছে, ব্যবহার করা হয় না। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, কিন্তু আমাদের দেশে বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে কোনো প্রতিবাদ নেই বলে, আমরা সচেতন নই বলে এই ভ্যাকসিন এখনও চলছে। তো যাই হোক, কারণ দেওয়া সোজা, ডেলিভারি সোজা, সূচের বালায় নেই। যে কোনো অশিক্ষিত, সুশিক্ষিত, কুশিক্ষিত স্বাস্থ্যকর্মে সহজেই কোনো শিশুকে খাইয়ে দিতে পারে, অর্থাৎ ওদের যে পরিকল্পনা, অর্থাৎ সুখী সমৃদ্ধিশালী শিশু পরিবার গঠনে নির্মাণের যে স্বপ্ন, সেটা সহজেই সার্থক হতে পারে, কারণ খাইয়ে দেওয়া হচ্ছে। ইঞ্জেকশন দেওয়ার অনেক ঝামেলা, ট্রেনিং চাই, ভেইন খুঁজতে হবে, কোথায় দিতে হবে, অনেক রকম ঝামেলা, তাই নয় কি? তো এই ঝামেলাহীন ডেলিভারির জন্যই এই ওপিভি। তো এবারে প্রশ্ন হচ্ছে, বা প্রশ্ন করুন যে পোলিও কতজনের হতো আগে? কোনো ডেটা নেই, তথ্য নেই, কিন্তু হ্যাঁ, ওরা ফাজ করে তথ্য দিতেই পারে আপনাকে। বেশ, কিন্তু আরও একটা তথ্য আছে, এটা কিন্তু তথ্য কি, এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। 1955-তে যখন দেওয়া শুরু হলো এই ভ্যাকসিন, তার আগে 1940-এর দশকে ব্যাপকভাবে গোটা বিশ্বজুড়ে ডিডিটি ব্যবহার করা হলো, একটি মারাত্মক ক্ষতিকর ইনসেকটিসাইড, ডিডিটি, যেটা বর্তমানে কিন্তু নিষিদ্ধ। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও ইউটিউবেই আছে, অবশ্যই যারা এখনও শোনেননি শুনবেন। তো এই ডিডিটির ফলে কি হলো, পরবর্তীকালে অনেক তথ্য এসেছে, রিসার্চ এসেছে যে স্নায়ু ঘটিত রোগ, হ্যাঁ, প্যারালাইসিস বেড়ে গেল এই কীটনাশকের কারণে। আমাদের দেশেও তথা গোটা সমগ্র বিশ্বে এই ডিডিটির ব্যবহার করা হয়েছিল জমিতে, কোথায় বাদ নেই বলুন তো, বাড়িতেও ব্যবহার হতো। এমন প্রচার করা হয়েছিল যে এটা মানে দারুণ দুর্দান্ত কীটনাশক, আমাদের কৃষিকে রক্ষা করবে, আমাদের স্বাস্থ্যকে রক্ষা করবে, আমাদের জলাভূমিকে রক্ষা করবে, এই রকম প্রচার করা হয়েছিল সমস্ত মিডিয়া জুড়ে, দালাল মিডিয়া জুড়ে। তার ফলে স্নায়ুর ওপরে প্রভাব পড়ে। অনেক মানুষ, মানে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এই প্যারালাইসিসের শিকার হয়, যেটাকে অনেকেই দাবি করছেন পরবর্তীকালে, যারা দালাল বিজ্ঞানী নন যারা। এ নিয়ে আমার বললাম ভিন্ন ভিডিও আছে, তথ্যও আছে, আমি এ নিয়ে ফেসবুক লাইভও করেছি, ভিডিও ইউটিউবেও আছে, এখনও পর্যন্ত অক্ষত আছে যতদূর মনে হচ্ছে। তো তারা বারবার করে বললেন যে এই যে পোলিওমাইলাইটিস যেটাকে বলা হচ্ছে, মানে এই পক্ষাঘাতের শিকার হওয়া, যেটা অত্যন্ত রেয়ার ক্ষেত্রে, আগে যেটা মানে তার কোনো তথ্য নেই এই ভ্যাকসিন দেওয়ার আগে কত ছিল, কত পার্সেন্টেজের হতো। তো কিন্তু এইটা ডিডিটি ব্যবহারের ফলে সেটা ব্যাপকভাবে বেড়ে যায় সমগ্র বিশ্বে। আর ওটাকে এই ফার্মা কোম্পানি যারা এইসব ভ্যাকসিন ড্রাগ নির্মাণ করে এবং তাদের মিডিয়া, তাদের চালিত মিডিয়া, পেইড মিডিয়া বলতে থাকে যে এটা পোলিওর কারণেই হয়েছে, ডিডিটির কারণে নয়। কারণ এই ব্যাপারটা কারো মাথাতেও আসেনি। এই তথ্যগুলো আমরা পরে জানতে পেরেছি। ততদিনে এইসব প্রোগ্রাম, ভ্যাকসিনেশন প্রোগ্রাম জোর কদমে আমাদের দেশে তথা সমগ্র বিশ্বে শুরু হয়ে গেছে এবং কোটি কোটি শিশুকে এই প্রোগ্রামের মধ্যে আনা হয়েছে, তাই তো? তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা হলো এখানে যে তথ্য, যেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়া জানায় না, ডিডিটির সঙ্গে এই বেড়ে যাওয়ার যোগ আর কি। আরও একটা বিষয়, এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যেটা অনেকেই প্রশ্ন করতে পারেন, যে যদি বেড়েও গিয়ে থাকে
সেটা হবার কতজনের হয়েছিল? 100 জনের মধ্যে নিশ্চয়ই 99 জনের হয়নি, তাই তো? হয়নি, হয়তো 100 জনের মধ্যে একজন, তাও অত্যন্ত কম। দেখা গেল হয়তো 1 লাখের মধ্যে 10 জনের হলো যারা এই অ্যাফেক্টেড হলো আর কি, ডিডিটি বলুন বা যে কোনো কারণেই বলুন, ওরা তো বলবে ডিডিটি নয়। তাহলে সবাইকে দেওয়া হলো কেন? সবাইকে, সব শিশুকে দেওয়া হলো কেন? বাছবিচার কেন করা হলো না? যেটা আমরা দেখেছি করোনার ক্ষেত্রেও বাছবিচার করা হয়নি, তাই তো? এক ধার থেকে দেওয়া হয়েছে ওই যে উপসর্গহীন পোলিও। আগে হ্যাঁ, ওরা জানিয়ে দিল, কি জানালো? যাদের ক্লিনিক্যাল সিমটমস আছে, অর্থাৎ পোলিওর যে সিমটমগুলো হয় আর কি শুরুতে, তারপরে সবার তো আর ওই পর্যায়ে মানে পোলিওমাইলাইটিস হয় না, মানে সবার তো আর প্যারালাইসিস হয় না, অন্যান্য জ্বর, ব্যথা, মাসেল পেইন, এই ধরনের বিষয় ইনিশিয়ালি যেগুলো মানে হয় আর কি। তো ওরা বলল যে কোনো সিমটম না থাকলেও, পোলিওর কোনো সিমটম না থাকলেও, অর্থাৎ অ্যাসিমটোমেটিক হলেও, সে পায়খানা হোক, বিভিন্নভাবে শরীর থেকে যে নির্গত হয়, তাই তো, এমনকি হাঁচি কাশির মাধ্যমেও অনেকে এরকম দাবি করলেন যে পোলিও ছড়াতে পারে, কিন্তু কোনো সিমটম নেই তার, তবুও ছড়াতে পারে। অর্থাৎ অ্যাসিমটোমেটিক পোলিও, যেটা 70 থেকে 80% ক্ষেত্রে হতে পারে, কারো কারো মতে আরও বেশি, এটা 90%। যাই হোক, তাহলে কি দাঁড়ালো? যেহেতু সবাই ছড়াতে পারে, লক্ষণ থাকুক আর না থাকুক, সিমটম থাকুক আর না থাকুক, তাই সবাইকেই দিতে হবে। কী জন্য? স্বাস্থ্যের জন্য, সুন্দর জীবনের জন্য। এইভাবেই কিন্তু ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামটা সফল হয়েছিল, যেহেতু ওটা অ্যাসিমটোম্যাটিক হলেও সবাই ছড়াতে পারে, সবাই স্প্রেড করতে পারে, ভাইরাসটিকে সবাই স্প্রেড করতে পারে, উপসর্গ থাকুক বা না থাকুক। ঠিক একই যুক্তিতে কিন্তু এই করোনার সময় একই কথা বলা হলো। এটা সূত্রপাত হয়েছিল কিন্তু ওই সময় থেকেই, পোলিওর সময় থেকে, যেটাকে করোনাকালে আরও বেশি করে মিডিয়াকে দিয়ে প্রচার করানো হলো এবং সুপার স্প্রেডার শব্দটিকে ব্যবহার করা হলো বিশ্বের ইতিহাসে, স্বাস্থ্যের ইতিহাসে, বিজ্ঞানের ইতিহাসে এই প্রথম সায়েন্টিজম। এই সায়েন্টিজম কি, এ নিয়ে আমার ভিন্ন লেখা আছে, আলোচনাও আছে, আগ্রহীরা শুনবেন। তাহলে এইবার আসুন, ডেঙ্গু বা ডেঙ্গি এটা কীরকম? আমরা জানি যে এডিস ইজিপ্টি মশার কামড়ে ওই ডেঙ্গি, চিকুনগুনিয়া, জিকা এইসব রোগ হয়, তাই তো? এগুলো খুব সাম্প্রতিক, কিন্তু আগে এসব রোগের নাম লোকে জানতো না। ওরা তো আমাদের ভালো থাকার জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য এইসব ভয়ঙ্কর মানে কোট আনকোট ভয়ঙ্কর অসুখকে ওরা আবিষ্কার করে তাকে সমূলে ধ্বংস করার জন্য উদ্যোগ নিয়ে আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য উঠে পড়ে নেমেছে, তাই নয় কি? রাষ্ট্রকে দিয়ে আমাদের শরীরের মধ্যে অমৃত প্রবেশ করাচ্ছে, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, দীর্ঘ জীবন কামনা করি। সে জীবন কতটা দীর্ঘ হচ্ছে আর আমরা কতটা ভালো থাকছি, বাস্তবের দিকে তাকালেই আমরা জানি। ফার্মা কোম্পানির আশীর্বাদে, কেউ কেউ অভিশাপ বলেন, আমি তো অভিশাপই বলি, তো যাই হোক, কীভাবে মানে আশীর্বাদ অনেকেই এখনও মনে করেন, তো তাদের জীবনে কি নেমে আসছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাহলে আসুন একটু রিসার্চ দেখে নেওয়া যাক। 2015 সালে রবার্ট ফিলিপ এবং প্রমুখ আরও 3-4 জন মিলে PNAS নামক একটি রিসার্চ পেপারে তারা একটা আর্টিকেল লেখেন এবং সেটা পিয়ার রিভিউডও হয়, এবং এরকম বহু আর্টিকেল আছে। আমি একটিরই লিঙ্ক আপনাদের দেব এই ইউটিউবে, ফেসবুকেও দিয়েছি। তো তিনি কি বললেন, তারা কি বললেন? তারা নাকি ব্যাপক স্টাডি করে, গবেষণা করে আবিষ্কার করেছেন যে অ্যাসিমটোম্যাটিক মানে উপসর্গহীন ডেঙ্গু রোগীরাও এই ভাইরাস ছড়াতে পারে, স্প্রেড করতে পারে মারাত্মকভাবে।
আগে হ্যাঁ, এবং তারাই নাকি বেশি ছড়ান। কেন? খুব সহজ। প্রথমত, তাঁরা বাইরে বেরোন, অর্থাৎ স্বাভাবিক কাজকর্ম, যেহেতু তাদের মধ্যে কোনো সিমটম নেই, অসুস্থতা নেই, জ্বর নেই, উইকনেস নেই, প্লেটলেট কমে যাওয়ার গল্প নেই, তারা বাইরে বেরোন, অফিসে যান, আদালতে যাচ্ছেন, কাজকর্ম করছেন, মাঠে ঘাটে যাচ্ছেন, আর তাদেরকে মশা কামড়াচ্ছে স্বাভাবিকভাবেই। এবার সেই বেচারা মশা, সে তো জানে না এই লোকটি কোনো সিমটম নেই, তবু তার মধ্যে, তার রক্তে ডেঙ্গুর ভাইরাস আছে, তাই তো? ডেঙ্গুর ভাইরাস আছে। ভেরিমিয়াম বলা হচ্ছে যে মানে অ্যামাউন্ট অফ বা কোয়ান্টিটি অফ ভাইরাস প্রেজেন্ট ইন এ ব্লাড, ইন সামবডিজ সামওয়ানস ব্লাড। তো সেই স্টাডি করে তারা বলছেন যে এই রকম ব্যক্তি যাদের মধ্যে কোনো সিমটম নেই, ডেঙ্গুর সিমটম নেই, তাদেরকে যদি মশা কামড়ায়, তো সেই মশার ইনফেক্টেড হয়ে যাচ্ছে সেই ব্যক্তিটির দ্বারা। তাহলে কি দাঁড়াচ্ছে? সেই মশা, এডিস ইজিপ্টি মশা, যখন অন্য কোনো মানুষকে কামড়াচ্ছে, সুস্থ মানুষকে বাইট করছে, তাহলে সে ওই যে আগের যে লোকটি সিমটমহীন, যার উপসর্গহীন মানুষটিকে কামড়ে যে সে ইনফেক্টেড হয়েছিল, আহারে বেচারা মশা, মানুষ তাকে ইনফেক্ট করছে। ভাবুন কি অবস্থা! বিজ্ঞান আমাদের কত কিছু জানাচ্ছে, শেখাচ্ছে, আহারে, তাই তো? তার ফলে কি দাঁড়াচ্ছে? সেই মশাটির দ্বারা ওই সুস্থ লোকটি ইনফেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে কি বুঝলেন? একদম করোনার মতো ছবিটা পাচ্ছেন না? ওরা হিসেবটা কিন্তু আগে করে রেখেছে, অর্থাৎ আপনার মধ্যে ডেঙ্গুর কোনো সিমটম নেই, আপনি উপসর্গহীন, কিছু নেই, তাই টেস্টও করার প্রয়োজন বোধ করেননি, নেই, কোনো উপসর্গ নেই, অথবা করলেন, করে দেখলেন পজিটিভ বেরোবে, ওই তো জানেন এখন অনেক পজিটিভ বেরোবে, কিন্তু আপনার মধ্যে কোনো উপসর্গ নেই। তো আপনি বাইরে বেরোচ্ছেন, কাজকর্ম করছেন, অফিস যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, লোকাল ট্রেন চালাচ্ছেন, শিক্ষকতা করছেন, কিন্তু ওই যে রিসার্চটা বলে দিচ্ছে যে আপনার উপসর্গ নেই, তাতে কি হয়েছে? আপনিও ডেঙ্গু ভাইরাস ছড়াতে পারেন, এবং বেশি করে ছড়াতে পারেন, কারণ আপনি বাইরে ঘোরাঘুরি করছেন। আর যে লোকটি ডেঙ্গুর দ্বারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বা ঘরের মধ্যে আছে, তিনি তো আর ঘরের মধ্যেই আছেন, তিনি তো বাইরে যাতায়াত করছেন না, চলাফেরা করছেন না, ছড়াচ্ছেন না। আর মশা কামড়ালে তা ঘরের মধ্যেই কামড়াবে, তাই তো? যুক্তিটা এরকমই। বাইরে ধরুন আপনি থাকেন সোদপুরে, আপনি কাজে গেলেন বর্ধমানে, তো সেইখানে আপনার শরীর থেকে বর্ধমানের মশা আপনাকে কামড়ালো। বর্ধমানের মশা কামড়ে বর্ধমানের লোকজনকে, সুস্থ লোককে অসুস্থ করে দিল। তাহলে আপনি যাতে সোদপুরের মধ্যেই সীমাবদ্ধ থাকেন, এবং আরও ভালো করে বললে আপনি যাতে আপনার ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকেন এবং স্টে হোম, স্টে সেভ করে অন্যদেরকে বাঁচান মশা থেকে, মানে আপনাকে কামড়ানো মশা, ইনফেক্টেড মশা যাতে অন্যদের চুম্বন করতে না পারে, সেই জন্যই তো আপনি আবার যাতে ডেঙ্গুর সময়েও স্ট্যাটাস দিতে পারেন, তাই তো? আই অ্যাম স্টেইং হোম সেভিং লাইফস, তাই তো? সেই ব্যবস্থা কিন্তু ওরা করে রেখেছে। তাই টেকনিক্যালি ইয়েস, প্র্যাকটিক্যালি ইয়েস না নো সেটা জনতা প্রমাণ করবে। এবং এই গ্লোবাল ওয়ার্মিংকে সামনে রেখে ওরা তো ইউরোপ আমেরিকাতেও যে ডেঙ্গু বেড়ে গেছে সেটা ওরা প্রমাণ করে দিয়েছে, ওদের ডেটা প্রমাণ করে দিয়েছে, এবং আমাদের এবং সেখানে বাড়ছে হু হু করে, ডাব্লিউএইচও হু হু করে ডেঙ্গু কিন্তু বাড়ছে, ইউরোপ আমেরিকায় বাড়ছে, সে তথ্য আছে, খবরের আছে, মানে খবরে দালাল মিডিয়ায় সেই তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমাদের দক্ষিণ ভারতে এখন রীতিমতো মানে ব্যাপকভাবে আর কি চলছে ডেঙ্গু রাজ। কর্ণাটক থেকে শুরু করে এই সমস্ত দেশ, বেঙ্গালুরু তো মারাত্মকভাবে আক্রান্ত বলা হচ্ছে। এবং সেখানে একজন এমপি, তিনি আবার চিকিৎসক, পেশায় চিকিৎসক, তিনি প্রতিভা বলে এমপি হয়েছেন, তিনি এরকম দাবি জানিয়েছেন যে ইমিডিয়েট ডেঙ্গুকে মহামারী ঘোষণা করা হোক, এবং টেস্টকে,
ফ্রি করা হোক। ডেঙ্গু নির্ণয়ের জন্য যে টেস্ট, কি বুঝতে পারছেন তো কোন দিকে যাচ্ছেন? তিনি দাবি তুলেছেন, চিকিৎসক এমপি দাবি তুলেছেন যে ডেঙ্গুর টেস্টকে বিনামূল্যে করা হোক। তাতে করে বড় জোর মানে কর্ণাটকের ক্ষেত্রে কত হাজার কোটি টাকা বা কয়েকশো কোটি টাকার কথা উনি বলেছেন। দেশের ক্ষেত্রে হলে তো অবশ্যই অনেক হাজার কোটি টাকা, মানে সেই টেস্ট কিট তো ফার্মা কোম্পানি থেকেই কিনতে হবে। তিনি তো আবার চিকিৎসক, তো তিনি জনপ্রতিনিধি হিসেবে কতটা বলছেন আর চিকিৎসক হিসেবে, চিকিৎসক হিসেবে কতটা বলছেন না, সেটা তো ভাবনার বিষয়, তাই নয় কি? তো যাই হোক, তিনি এমন দাবি করেছেন যে ফ্রিতে করা হোক এই টেস্ট গোটা দেশ জুড়ে, প্রথমে কর্ণাটক, তারপরে অবশ্যই বলাই বাহুল্য একটা রাজ্যেও হলে সেটা সমগ্র দেশেই হওয়ার সম্ভাবনা থাকে। অনেক দাবি উঠবে, আমাদের ভদ্রলোকেরা দাবি করবেন, আমাদের বিজ্ঞানীরা, আমাদের চিকিৎসকরা দাবি করবেন যে এটা ফ্রিতে করা হোক। জনগণকে কেন টাকা দিতে হবে? যদিও এখন প্রাইভেট হসপিটালগুলো বা প্রাইভেট নার্সিংহোম বা টেস্টিং সেন্টারগুলোকে ইতিমধ্যে ক্যাপ করে দেওয়া হয়েছে যে 300 টাকা বা এরকম 200 টাকার বেশি নেওয়া যাবে না, এবং সরকার ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছে। তো বুঝতেই পারছেন পরবর্তী পদক্ষেপ এখনও ভ্যাকসিন আসতে 2026-এর মাঝামাঝি, সুতরাং অনেকটা সময় কিন্তু ওদের হাতে আছে, তাই ঢিলেমি দেওয়া চলবে না। এইভাবে কিন্তু ওরা আস্তে আস্তে, এই তো বর্ষা এখনও সেভাবে শুরু হয়নি, যেখানে যেখানে হচ্ছে সেখানে ওরা তো উঠে পড়ে লেগেছে। আর ওদের দরকারও নেই যে খুব সামান্য একটু বৃষ্টি টিষ্টি হলেই হবে, ব্যাপক বন্যা হওয়ার দরকারও নেই ওদের, বুঝতেই পারছেন। তো ওরা ইতিমধ্যেই আপনারা জানেন বাড়ি বাড়ি ভিজিট শুরু করে দিয়েছে, স্বাস্থ্যকর্মীরা আসছেন, আপনাদের অনেকের বাড়িতেই আসছেন। তো সুতরাং এটা প্রথম পদক্ষেপ। জরিমানা থেকে শুরু করে এইভাবে একটা মাইন্ড কন্ট্রোল করা, বিভিন্ন আবাসনকে জরিমানা করা, ছোট ছোট ব্যবসা, খাটাল তো আছেই। এই সুযোগে অর্থাৎ স্বনিযুক্তিকে বিনাশ করার যেমন একটা সুযোগ আছে, পাশাপাশি একটা মানে মেন্টাল প্রেশার, হ্যাঁ, মাইন্ড কন্ট্রোল করারও একটা সুবিধে রয়েছে। তো এবার যেটা প্রশ্ন জাগছে আমার মধ্যে, ওরা নিশ্চিত জানে যে এবারে ওরা সফল হবে, নইলে আবার 2026-এর মাঝামাঝি সময় ওরা ডেঙ্গু ভ্যাকসিন আনতে চাইছে কেন? ট্রায়ালও জোর কদমে চলছে, ওরা আত্মবিশ্বাসী কেন? আমার মধ্যে একটা সন্দেহ জাগছে। কী সন্দেহ? সেটা অমূলক নয়, আশঙ্কা বলাই ভালো। আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, আগেও বলেছে। সেটা কি? এই যেমন ধরুন পোলিও ভ্যাকসিন দেওয়ার আগে 1955 সাল থেকে শুরু হলো মোটামুটিভাবে। তো তার আগে প্রায় 15 বছর ধরে ডিডিটি স্প্রে করা হয়েছিল গোটা বিশ্বে, সরকারকে দিয়ে অসাধারণ অমূল্য কীটনাশক হিসেবে প্রচার করে, এবং তার ফলে বুঝতেই পারছেন যে গোটা বিশ্বে কিন্তু এই পক্ষাঘাত এবং স্নায়বিক যে রোগগুলো, স্নায়ুঘটিত রোগ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এগুলো কিন্তু বেড়ে গিয়েছিল। আর তাই ভ্যাকসিনটা পুশ করতে সুবিধে হয়েছিল, এবং মানুষ কিন্তু বিনা প্রশ্নে নিয়েছিল, অনেকেই, সিংহভাগ মানুষ, শিক্ষিত মানুষ, বা অবশ্যই যারা এই আপাতভাবে ডেটাগুলোকে বুঝেছিলেন, বা তথাকথিত চিকিৎসকদের, মহান চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেছিলেন, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হবে? ইতিমধ্যেই তো আমরা জানি যে মানুষ ভৌভৌয়ের প্রতি একটা বিরাগ তৈরি হয়ে গেছে, পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ছে করোনামৃতের লীলায়, তাই তো? বিভিন্ন রকমের রোগ, হার্ট অ্যাটাক থেকে শুরু করে, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে, কিডনি ফেলিওর থেকে শুরু করে, অ্যালার্জি থেকে শুরু করে, কোনো শেষ নেই, অসংখ্য। তাহলে কেন ওরা আত্মবিশ্বাসী হলো যে এরপরেও মানুষ ভৌ নেবে? আমার যেটা আশঙ্কা, যে ওরা 2 বা 3টে ডোজ যাদের মধ্যে ইতিমধ্যেই প্রবেশ করিয়েছে, তাদের একটা ওদের টাইম ফ্রেম আছে যে এই 2026-এর আগেই, 2025 বা 2024-এর শেষের দিকে তার যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হবে, যেমন ওই যে এডি ব্যাপারে এখানে আলোচনা করার সুযোগ নেই, আগে আমি বহুবার আলোচনা করেছি, যে আবার তারা এই জ্বর থেকে শুরু করে বিভিন্ন রকমের, এই যেহেতু করোনামৃতের মাধ্যমেই তো ভাইরাসটা প্রবেশ করানো হয়েছিল, তারা এসবই ভুগবেন, জ্বর, সর্দি, কাশি বা বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া। তো সেটা
আগামীতে আমি বারবার বলেছি এই করোনামৃতের যে প্রতিক্রিয়া আর কি, পার্শ্ব প্রতিক্রিয়া বলা ঠিক হবে, অন্তত 10 বছর, তো সেইগুলোকে কি ওরা ডেঙ্গুর নামে চালাবে? বা ওই যে একটা শব্দ ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি, ডেঙ্গু, অর্থাৎ কোভিডও হচ্ছে, ডেঙ্গুও হচ্ছে, তাই তো? তো এই পরিস্থিতি তৈরি হবে, ওরা কি জানে? আর জানে বলেই তখন মানুষ বাধ্য হয়ে, মিডিয়া তো রয়েছেই, তখন আবার প্রাণ বাঁচানোর জন্য এই ভৌ নেবে। আমার এটা আশঙ্কা, কারণ ওরা কিন্তু একটা থেকে আরেকটার দিকে এগোয়। যেমন ডিডিটিকে ব্যবহার করে যেভাবে পোলিও ভৌ প্রদান করা হলো সমগ্র বিশ্বে, তেমন করেও কি এই করোনামৃতের লীলায় যে শারীরিক সমস্যাগুলো হবে আগামীতে, সে তো হচ্ছেই, সেগুলোর বিভিন্ন রকম পর্যায়ের যে সমস্যা, সেগুলো কি ওরা সুবিধাজনকভাবে ডেঙ্গু বলে চালিয়ে দেবে বা ডেঙ্গু বলে চালিয়ে দেবে? এছাড়া মানুষের ইমিউন সিস্টেম তো একটা বড় রকম সেটব্যাক তো হয়েছে, ড্রব্যাক তো হয়েছে, দুর্বল হয়ে গেছে, সেটা আমরা জানি, ভালো করে জানি, ওরাও জানে। তো সেই ক্ষেত্রে যেসব মানুষ সহজেই এই ডেঙ্গু ভাইরাসকে প্রতিহত করতে পারত সহজেই, যাদের মধ্যে কোনো সিমটমই দেখা যেত না নর্মাল ক্ষেত্রে, কিন্তু করোনামৃত নেওয়ার ফলে তাদের কি সেই ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার ফলে তাদের কি এবার ডেঙ্গুর সিমটমটা মারাত্মক আকার নিতে পারে? হয়তো পারতেই পারে, সেটা সময় বলবে। কিন্তু আমার আশঙ্কা তাই, আর এগুলোর অপেক্ষাতেই ওরা আছে, আর আছে বলেই ওরা জোর কদমে কিন্তু ভৌ তৈরি করছে। ট্রায়াল চলছে ওদের মতে, সে আগে থেকেই করা আছে কি না সেটা আপনারা ভালো করে জানেন, ওগুলো তো অনেক কিছু বলতে হয়, তাই নয় কি? করোনামৃতের বেলায় আমরা দেখে নিয়েছি বা জেনে নিয়েছি, আর তাই আমি আবার বলছি, সতর্ক থাকুন, ঢিলেমি দেবেন না, সজাগ থাকুন। আমি আমার সহযোদ্ধাদের বলছি, পাঠকদের বলছি, কারণ টেকনিক্যালি এই উপসর্গহীন ডেঙ্গু ব্যাপারটা যখন ফিল্ডে ওরা ঢুকিয়ে ফেলেছে, তাই এটাকে হাতিয়ার করার রাস্তা কিন্তু ওরা করে রেখেছে। কতটা করতে পারবে, কত দূর পর্যন্ত পারবে, সেটা কিন্তু নির্ভর করছে আমাদের প্রতিবাদের ওপরে, আমাদের সজাগ থাকার ওপরে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, ছড়িয়ে দিন, মানুষের পাশে থাকুন, মননশীলতার পাশে থাকুন। শুভরাত্রি।